হ্যালো স্টুডেন্টস, আমার নাম প্রিয়ম সেনগুপ্ত। আর আমাদের যে সেগমেন্টটা হয় যে নিউজ কন্টেন্ট রাইটিং এবং ব্লগিং এর উপরে 10 মিনিটের ছোট ছোট ভিডিও, যার উপরে আমরা অনেক রকম টিপস শেয়ার করে থাকি, সেই রকমই আর একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই ওয়েলকাম ওয়ার্ডটা আমি বলতে পারছি অনেকটা বুকের যন্ত্রণা মেটানোর একটা তৃপ্তি নিয়ে আর কি। হ্যাঁ, সবটা হয়তো মিটবে না, কারণ আজকের ডেট আমার স্মার্ট ওয়াচে আজকের ডেট বলছে 7ই এপ্রিল, এবং গতকাল মধ্যরাতে, অর্থাৎ ঘড়ির কাঁটার হিসাবে হয়তো গতকালটা বলা যায় না, কিন্তু বাংলা নিয়মে ধরলে গতকাল মধ্যরাতে আমাদের ইন্ডিয়ান আর্মি পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে অপারেশন সিন্দুর, অর্থাৎ যে লোগোটা এখানে দেখা যাচ্ছে, সেই অপারেশনটা সফলভাবে সম্পন্ন করে এসেছে। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে কাশ্মীরের পেহেলগাঁওতে যে নারকীয় যে সন্ত্রাসবাদী হামলাটা কাপুরুষের মতো যেটা চালানো হয়েছিল, তার একটা কিন্তু প্রতিশোধ নেওয়া হলো। এইবারে আজকে আমরা আলোচনা করব যে কালকে মধ্যরাতে ঘটনাটা ঘটেছে, আজকে সকালে আমরা এটা নিয়ে একটা ব্লগ বা একটা নিউজ কন্টেন্ট লিখব। তাহলে আমরা কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বা আমাদের ব্লগটার মধ্যে কি কি বিষয় ইনক্লুড করা উচিত। তো যারা এই পুরো বিষয়টা যারা জানতে চাও, বা এরকম সবকটা ভিডিওর আপলোড যারা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যারা নোটিফিকেশন পেতে চাও, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, এবং আমাদের ফলো করতে থাকো। তো করে রাখো। তো আসা যাক যে আমরা যখন এই অপারেশন সিন্দুর নিয়ে আমরা যখন কথা বলবো, তখন আমরা কি কি এটা নিয়ে ব্লগ লেখার সময় আমরা কি কি টপিকের উপরে আমরা আলোচনা করবো, বা আমাদের লেখার মধ্যে কোন কোন সাবজেক্ট কোন কোন টপিক ইনক্লুডেড থাকবে। সবার আগে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নামকরণ। এই অপারেশনটার নাম অপারেশন সিন্দুর কেন? কারণ এই অপারেশনটায় আমরা প্রত্যেকেই জানি যে কাশ্মীরে যে পেহেলগাঁওতে যে হত্যাকাণ্ডটা চালিয়েছিল, সেখানে ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল গুলি করার আগে, এবং পুরুষদের গুলি করা হয়েছিল। অর্থাৎ বহু ভারতীয় হিন্দু নারীর সিথির সিঁদুর মুছে গেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য অপারেশন সিন্দুর এই নামটা কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। আমি জানি না এই নামটা কার মস্তিষ্ক প্রসূত, কিন্তু লাস্ট যতগুলো সেনা অভিযানের খবর আমরা পড়েছি বা দেখেছি, আমার অন্তত ব্যক্তিগতভাবে এর চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট নাম লাগেনি কিছুতে। তো 1 নম্বর হচ্ছে এই নামকরণটার এই সার্থকতাটা লিখতে হবে, যে কেন অপারেশন সিন্দুর, এটা রিলেট করা। তবে এখানে বলে রাখা হলো, শুধু কি এই কারণেই অপারেশন সিন্দুর? বোধ হয় না। পাঁঠা বলি যখন দেওয়া হয়, তার আগে তো একটু সিঁদুর টিঁদুর মাখিয়ে নেওয়া হয়। তো এখন বোধ হয় পাকিস্তানে, এখন ইন্ডিয়ান টাইম আমি দেখতে পাচ্ছি 5:26 বাজে। একটু আগে এবিপি আনন্দর ওয়েবসাইটে আমি ফলো করছিলাম, আমি দেখলাম আরো 10 জন, পাকিস্তান তো সীমান্তের ওপার থেকে তো গোলাগুলি চালাতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান আর্মি অবশ্য সেটা ভয় পায় না। তো আরো 10 জন পাক সেনাকে কিন্তু একদম নিকেশ করেছে ভারতীয় সেনা। অর্থাৎ সিঁদুর লাগানো হয়েছিল মধ্যরাতে, বলি কিন্তু এখনো চলছে। তো এনিওয়ে, 1 নম্বর হচ্ছে নামকরণ। 2 নম্বর হচ্ছে এই অপারেশনের বিশেষত্ব, যে কেন অপারেশন সিন্দুরটা স্পেশাল। দেখো, সাধারণত কি হয়, দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে, তো তখন সেনাঘাঁটি বরাবর আক্রমণ করা হয়। কিছু আমরা যাকে বলি কোল্যাটারাল ড্যামেজ, কিছু নিরীহ সাধারণ মানুষ মারা যান, যারা হয়তো সেনা নন বা যাদের কোনো অপরাধ নয়। তো সেইটা হচ্ছে যুদ্ধ। আমরা যদি খুব
মানে কমন সেন্স ধরি। কিন্তু পাকিস্তানের মদপুষ্ট লস্করি তৈবা এবং তাদের যে ছায়া সংগঠনগুলো পেহেলগাঁওতে এই কুৎসিত হত্যাকাণ্ডটা চালিয়েছিল, খেয়াল রাখতে হবে তারা কিন্তু নিরীহ নিরপরাধ মানুষদের মেরেছিল। এবার পাকিস্তান তাদের ঘরের মধ্যে জঙ্গি পুষতেই পারে, মানে সেটা একটা জঙ্গিদের দেশ, এবং সেই দিকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একাংশ, আমি সকলে বলবো না, একাংশ বিরাট লাফালাফি করতে পারে, উল্লসিত হতে পারে, কিন্তু ইন্ডিয়ান আর্মি একটা এথিক্সে চলে। ইন্ডিয়ান আর্মি কিছু নীতি মেনে চলে। সেই নীতিটা কি? আমি যদি মানে রবীন্দ্রনাথের কথা আমি যদি ধার করি, যে রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর লাইন আছে, যে আমার মনে হয় যে আজকের দিনে ইন্ডিয়ান আর্মির বোধহয় এই জিনিসটাই স্পেশালিটি, বা মানে এই স্পিরিটটাই বোধহয় স্পেশালিটি। আমরা লাইনটা প্রত্যেকেই শুনেছি, যে ক্ষমা জেথা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র, হতে পারে যেন নিষ্ঠুর তোমার আদেশে। আমরা ক্ষমাপ্রবণ দেশ। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই অভিযানের বর্ণনা দিচ্ছেন ক্যামেরার সামনে বসে, তার মাথার পেছনে মহাত্মা গান্ধী ছবি ছিল, ভীষণ সিগনিফিকেন্ট। এই জিনিসটাও কিন্তু আমাদের এই বিশ্বাসটার মধ্যে রাখতে হবে, যে এক নম্বর হচ্ছে গান্ধীর ছবি ইউজ করা হয়েছে। খেয়াল রাখতে হবে, মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন, বারবার ক্ষমার কথা বলেছেন, আমাদের সেটা মাথায় আছে, আমাদের সরকারের সেটা মাথায় আছে, আমাদের আর্মির সেটা মাথায় আছে। সেই কারণে প্রতীকী হিসাবে আমরা ওই গান্ধীর ছবিটা মানে রেখেছিলাম। কিন্তু বারবার কেউ ঢুকে আমাদের দেশের মধ্যে নিরপরাধ মানুষকে মেরে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো, সেটা তো হতে পারে না। কিন্তু সেই মারার মধ্যেও একটা এথিক্স থাকবে, ঠিক যেমন এথিক্স পাঠাবলির মধ্যে থাকে, যে পেটে ছুরি ঢুকিয়ে দেয় না, কানটা কেটে নেয় না, একদম একদম গলাতেই মারে, ঠিক সেই রকম। এক নম্বর হচ্ছে বিশেষত্ব কি, যে গান্ধীর ছবি ইউজ করা হচ্ছে প্রেস কনফারেন্সে। 2 নম্বর হচ্ছে পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিকে আক্রমণ করা হয়নি, চাইলেই করতে পারতো ইন্ডিয়ান আর্মি, কিন্তু কোনো পাকিস্তানের সেনা ঘাঁটিতে আক্রমণ করা হয়নি, অথবা সাধারণ কোনো মানুষকে আক্রমণ করা হয়নি। ঠিক বেছে বেছে, কি প্রচন্ড অ্যাকিউরেট। তাহলে কোথায় আক্রমণটা করা হয়েছে? না জঙ্গি ঘাঁটিতে করা হয়েছে, তার অ্যাকচুয়াল এদিকেও নয় ওদিকেও নয়, ঠিক জঙ্গি ঘাঁটিগুলোতে। এটা হচ্ছে স্পেশালিটি নাম্বার 2। ওরা আমাদের নিরপরাধ লোক মেরেছে, আমরা ওদের নিরপরাধ লোক মারিনি। আমরা শুধুমাত্র যেখানে যে জঙ্গি তৈরির যে কারখানাগুলো, আমরা সেই কারখানাগুলো মেরেছি। নাম্বার 3 নম্বর স্পেশালিটি হচ্ছে রিয়াকশন অফ পাকিস্তান। পাকিস্তান কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, যে আমাদের দেশের মধ্যে ঢুকে এরকম করে মিসাইল ফেটেছে। 1 মিনিট, আমাদের দেশ মানে এটা কি? ওটা পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান জবরদস্তি ওই জায়গাটার দখল নিয়েছিল। আমরা যারা এটা নিয়ে বিস্তারিত বলছি না, বা তোমরা চাইলে কি করে পাক অধিকৃত কাশ্মীর তৈরি হলো, কোন পলিটিক্যাল টেনশনের মধ্যে দিয়ে, মানে সেটা নিয়ে একটা সেপারেট ব্লগ করে যেতে পারে, সেটা নিয়ে আমরা পরে বলবো। তো পাকিস্তানের রিয়াকশন কি? রিয়াকশন হচ্ছে পাকিস্তান কিন্তু স্বীকার করে নিচ্ছে, প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছে, যে ওই যে জায়গাগুলো বোমা ফেলা হয়েছে বা মিসাইল ফেলা হয়েছে, সেই জঙ্গি তৈরির কারখানাটা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের মধ্যে ছিল। তাহলে তোমরা মানে সেটা মানে এতদিন স্টেপ নাওনি কেন? গেল। 4 নম্বর হচ্ছে চায়না এবং আমেরিকার রিয়াকশন। চায়না এবং আমেরিকার রিয়াকশন কেন চায়নার রিয়াকশন ইম্পর্টেন্ট? কারণ এশিয়া মহাদেশের শক্তির যে ভরকেন্দ্র, সেটা কিন্তু অনেকটা চায়নার উপরও ডিপেন্ডেন্ট। চায়না খুব মানে ইউজুয়াল মানে কথাবার্তা বলছে, যে আমি চাই যে দুপক্ষ মানে শান্তি বজায় রাখুক ইত্যাদি প্রভৃতি। আমেরিকার মন্তব্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি নাকি এই হামলার কথা দেখে অ্যাশেমড। একটু প্রশ্ন করতে হয় ডোনাল্ড ট্রাম্পকে, যেদিনকে আমাদের দেশে ঢুকে এরকম করে মেরে গেল, সেদিনকে তার লজ্জা কোথায় ছিল?
তিনি তো সেরকম কোনো রিয়াকশন তো দেননি। এই পয়েন্টটাকেও খুব কড়া ভাবে কভার করতে হবে। নট অনলি দ্যাট, এইবার আসছে হচ্ছে আসল মজাটা। আসল মজাটা কি? কেউ মানে একটু নিজের মনে নিজে প্রশ্ন করব, কেউ কি বলতে পারবে এই যে ভারতবর্ষের ওপরে এতগুলো জঙ্গি হামলা হয় বা এত রকম মানে সন্ত্রাসবাদী মানে হানাটানা হয়, তার মাস্টার মাইন্ডকে? কারণ হ্যাঁ, আমরা সকলে জানি তারা পাকিস্তানের মদত পুষ্ট, কিন্তু কাজটা কে করে? পাকিস্তান সরকার তো ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে তো মানে সরাসরি তো করতে পারে না। তার অন্যতম মূল চক্রী বা কালপ্রিট যাই বলি, তার নাম হচ্ছে হাফিজ সঈদ। কে এই হাফিজ সঈদ? এই ব্লগটা লিখতে গেলে হাফিজ সঈদ সম্পর্কে একটু জানতে হবে। কে এবার কে আমাদের এতদিন ধরে উত্তক্ত করছে? তোমাদের সকলেরই মনে আছে নিশ্চয়ই, আমি যদি খুব ভুল না হই সালটা বোধহয় 1999, আমার সাল তারিখ খুব একটা মনে থাকে না। 1999-তে কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। 94-এ এই হাফিজ সঈদকে লস্কর তৈবার যে মানে কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর তৈবা প্রতিষ্ঠা করেছিল এই ঘৃণ্য যে ক্রিমিনাল যার নাম হচ্ছে হাফিজ সঈদ। এই হাফিজ সঈদকে 1994-এ ইন্ডিয়া অ্যারেস্ট করে একদম জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। 99-এ আমি যদি খুব ভুল না হই, তা ওই কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনার মাধ্যমে হাফিজ সঈদকে বের করে আনা হয়। তারপর থেকে আমাদের দেশে কি কি বড় বড় অ্যাটাক হয়েছে। 2001 সালে সংসদ ভবনে হামলা, তারপরে 26/11 হামলা, তারপরে উড়ি, তারপরে পুলওয়ামা, তারপরে এই পেহেলগাম। আমি আরো ঘটেছে, আমি এ কটা সবচেয়ে বড় বলে দিচ্ছি। এই পাঁচটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে হয় সরাসরি হবে, না হলে একটু ঘুরপথে পরোক্ষভাবে এই হাফিজ সঈদের সংযোগ ছিল। হয় এ নিজে এই হামলাগুলোর মাস্টার মাইন্ড, মানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এর তৈরি করা সংগঠন, বা এর অনুগামীরা মাস্টার মাইন্ড। কেন আজকের দিনটা এত ইম্পর্টেন্ট, কেন অপারেশন সিন্দুর এত ইম্পর্টেন্ট, সেটা বুঝতে গেলে এই হাফিজ সঈদের পরিণতিটা কিন্তু একটু বুঝে নিতে হবে। আজকের হামলার পরে কি হয়েছে? এই হাফিজ সঈদের হয় 11 না হলে 14, এখন অব্দি সংখ্যাটা কনফার্ম করা যাচ্ছে না, একটা মিডিয়া একরকম বলছে, এতজন রিলেটিভ মারা গেছে। এর মধ্যে ওর বোন রয়েছে, ভগ্নিপতি রয়েছে, আরো কিছু মানে যারা ওর অত্যন্ত ক্লোজ হিসাবে। অর্থাৎ স্বজন হারানোর যন্ত্রণা কি, নিজের ঘরের লোক মারা গেলে কিরকম লাগে, এই হাফিজ সঈদ কিন্তু আজকে বুঝতে পারছে। সেই কারণে অপারেশন সিন্দুর এত ইম্পর্টেন্ট, যে হাফিজ সঈদ এবার বুঝবে যে আপনজনের মৃত্যু হলে কিরকম লাগে। এরপরে আসতে পারে, দেখো এই যতগুলো এরকম সার্জিক্যাল স্ট্রাইক হয় বা পাল্টা হামলা হয়, একবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, একবার বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছে, তো কি হয়, লোকের মনে স্পেকুলেশন চলতে থাকে যে এবার কি হবে, মানে হামলার দিতে হবে। আমি একদমই, আমাদের প্রত্যেকের মতামত আলাদা হতে পারে। কেন্দ্র সরকারের যে দল ক্ষমতায় রয়েছে আমি তাকে পছন্দ করতে পারি বা না করতে পারি, কিন্তু বিইং অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় হিসাবে, একজন দেশবাসী হিসাবে আমাদের উচিত আজকের দিনটায় নিঃস্বার্থভাবে এবং নিঃশর্তভাবে ইন্ডিয়ান আর্মির এই যে বিপুল সাফল্য, যে হাফিজ সঈদকে বুঝিয়ে দেওয়া যে ঘরের লোক মারা গেলে কিরকম লাগে, আজকের দিনটাকে সেলিব্রেট করা। কিন্তু শুধু সেলিব্রেট করলে হবে না, আমাদের সতর্ক থাকতে হবে। আজকে আমাদের এখন 5:30 বাজে, একটু পরেই মক ড্রিল শুরু হবে। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি একটা মানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 1971 মানে লাস্ট হয়েছিল যখন, মানে সেবারও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছিল, আর এইবার
আবার পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতির একটা সিচুয়েশন হচ্ছে। যা যা গাইডলাইন রয়েছে সেগুলো মেনে চলুন, প্রত্যেকেই মেনে চলুন। অন্তত কি করে মানতে হয় সেটা দেখে নিন, যে ব্ল্যাকআউট করতে হবে, অন্ধকার জায়গায় যেতে হবে, এমার্জেন্সি ওষুধ সঙ্গে রাখতে হবে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ফুল চার্জ দিয়ে রাখতে হবে, এবং যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো আর্মি মুভমেন্ট, আমি জানি না এই ভিডিও কে কোথা থেকে দেখছেন, আমি যেমন যেখানে থাকি তার থেকে প্রায় বেশ কয়েক কিলোমিটার এগিয়ে গেলে হচ্ছে বাংলাদেশ বর্ডার, তো প্লাস আমার এই বিদ্যাস্তুর অফিসের কাছেই হচ্ছে এয়ারপোর্ট। আর্মি মুভমেন্ট হলে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করার কোনো দরকার নেই, বা আপনি যদি কিছুই দেখেন সেটা ছবি তুলে মানে ফেসবুকে পোস্ট করে ফ্লন্ট করার কোনো দরকার নেই। কিন্তু যেটা করতে হবে ইনস্ট্রাকশনগুলো মেনে চলুন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুজব রটাবেন না। খুব দুর্ভাগ্যজনকভাবে গতকাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল মানে হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক দলের নেত্রীর। তিনি লিখেছিলেন যে 50,000 টাকা নাকি স্টকে রাখতে হবে, এরকম কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি মক ড্রিলের সময়। তো আপাতত এইভাবে এই পয়েন্টগুলো দিয়ে আমরা অপারেশন সিন্দুরের একটা ব্লগ আমরা লিখতে পারি, করতে পারি, এবং অবশ্যই তার যে শেষের অংশটা আজকের দিনের জন্য মক ড্রিলে কি করবেন কি করবেন না সেটা দেখতে থাকুন, মানে সরি ইনক্লুড করুন। এবং এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এর নিচে কমেন্ট সেকশনে লেখা যেতে পারে, আমি চেষ্টা করবো সেখানে উত্তর দেওয়ার। এবং বিদ্যাস্তুর কন্টেন্ট রাইটিং যে ব্যাচ, তার অ্যাডমিশন প্রসেস এখনো চলছে। এই ভিডিওর ডেসক্রিপশনে যে মানে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে কিভাবে কার সাথে যোগাযোগ করতে হবে। যারা উৎসাহী তারা যোগাযোগ করে নিতে পারেন। থ্যাংক ইউ।